40% মানুষ বিএনপিকে ভোট দেয় নাই, তারা কি বাংলাদেশে থাকতে পারবে না? শুধু কি বিএনপির সমর্থক বিএনপির লোকজনই কি যারা ধানের শীষে ভোট দিয়েছে তারাই কি বাংলাদেশে থাকবে? বাকিদের কি থাকার অধিকার নাই? দর্শক, সারা দেশ থেকে নানাভাবে অভিযোগ আসছে। এনসিপি এবং জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিএনপি নির্বাচনে বিজয়ের পরে সারা দেশে এনসিপি এবং জামাতের নেতাকর্মীদের উপরে চড়াও হচ্ছে, নানা ধরনের নির্যাতন করছে। হান্নান মাসুদ, বিখ্যাত হান্নান মাসুদের এলাকায় বিএনপির লোকজন একজন ছেলের 3 সন্তানের জননীকে ধর্ষণ করেছে, এরকম অভিযোগ আসছে। এবং সেই অভিযোগটাকে নিয়ে আমরা দেখেছি জামাতের আমির পর্যন্ত ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং অসহায়ত্ব প্রকাশ করেছেন। এরকম নানা অভিযোগ আসছে এবং যে ভিডিওটা দিয়ে আপনারা এই ভিডিওটা দেখা শুরু করেছেন সেখানে কিন্তু খুবই অসাধারণ একটা কথা বলতে শুনছি আমরা এনসিপি নেত্রীকে, যেখানে আমরা উপস্থিত থাকতে দেখছি এনসিপির অন্য নেতাদেরও, নাসিরউদ্দিন পাটোয়ারি, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারাও উপস্থিত ছিলেন। সেখানে কি বলা হচ্ছে যে নির্বাচনে বিএনপি জিতেছে, এই দেশটা কি শুধু বিএনপির? তারাই কি শুধু দেশে থাকবে? যারা হেরেছে অর্থাৎ এনসিপি জামাত, তারা কি দেশের নাগরিক না? তারা কি দেশে থাকবে না? অসাধারণ একটা প্রশ্ন এবং এই অসাধারণ প্রশ্নের অবশ্যই সমাধান হওয়া উচিত। এবং এই অসাধারণ প্রশ্নের সমাধানের আগে চলুন একটু আগে ওই হান্নান মাসুদের এলাকায় হাতিয়ায় যে ধর্ষণের অভিযোগ আসছে, একাধিক ধর্ষণের অভিযোগ, এবং অনেকে ফ্যাক্ট ফাইন্ডিংসে অনেকে বলার চেষ্টা করছেন যে এগুলো পুরনো আগেকার বিভিন্ন নিউজ শেয়ার দিয়ে তারা এখনকার তথ্য হিসেবে বলার চেষ্টা করছে। সে যাই হোক, সেটা বলে ভেবে নিলাম যে এখনকারই তথ্য। তো সেই ক্ষেত্রে এই যে ধর্ষণের প্রক্রিয়া হচ্ছে, সেই ক্ষেত্রে কি আমাদের তাদের জোট প্রধান যিনি ডাক্তার শফিকুর রহমান, জামাতের আমির, তিনি যে ধর্ষণের সংজ্ঞাটা দিয়েছিলেন, ধর্ষণ কাকে বলে, সেই সংজ্ঞাটা কি এখানে প্রযোজ্য হবে? সেই প্রশ্নটা আসবে। কোন সংজ্ঞা? তিনি বলেছিলেন ধর্ষণ, আমরা রেপের সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে দুইজন অসৎ মানুষ যখন বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয় সেটাকেই আমরা রেপ বলি। অর্থাৎ পুরুষ এবং নারী দুইজনকেই অসৎ বলছেন তিনি। দুইজন অসৎ মানুষ যখন এই বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয় সেটাকেই আমরা রেপ বলি। ধর্ষণের সংজ্ঞা এটা বলেছেন। তো সেই ক্ষেত্রে হাতিয়াতে যারা ধর্ষণের শিকার হয়েছেন বলা হচ্ছে, আমি ওই পুরনো ছবি নাকি পুরনো ভিডিও সেই তর্কে যাচ্ছি না, সেই ক্ষেত্রে যারা এই শিকার হয়েছেন সেই নারীরাও কি এই সংজ্ঞামতে অসৎ নারী হিসেবে আমরা আখ্যায়িত করব? কিংবা এনসিপি কি সেটাকে মেনে নেবে যে সেই নারীরা অসৎ নারী ছিলেন এবং অসৎ নারীর অসৎ পুরুষ এবং অসৎ নারীর এই ঘটনাকেই আমরা রেপ বলবো? সেটা কি মেনে নেব? খুবই কি বলবো, অগ্রহণযোগ্য প্রশ্ন। কিন্তু এই অগ্রহণযোগ্য প্রশ্ন এসে যায় অগ্রহণযোগ্য ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে। তার আমরা রাজনীতি করতে গিয়ে নারীদেরকে যেভাবে ছোট করছি, সেই ছোট করার প্রক্রিয়ার মধ্যে আমরা দেখিনি জামাত আমিরের এই বক্তব্যকে এনসিপির প্রতিবাদ করতে। এই যে সংজ্ঞাকে, এই সংজ্ঞার ব্যাপারে তাদের প্রতিবাদ করতে দেখিনি। এবার আসি যে ওই নেত্রীর, এনসিপি নেত্রীর ওই বক্তব্য যে নির্বাচনে জিতেছে বলে বিএনপি শুধু দেশে থাকবে, এনসিপি জামাত দেশে থাকবে না। উত্তর হচ্ছে সবাই দেশে থাকবে এবং পরিপূর্ণ অধিকার নিয়ে দেশে থাকবে। বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো যদি সত্য হয় তাহলে অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু গত দেড় বছরে যেভাবে বাংলাদেশে মবের রাজত্ব কায়েম করা হয়েছে, গত 1.5 বছরে আপনারা যে সকল বয়ান দিয়েছেন মুজিববাদের কবর রচনা করবেন, এবং গত 1.5 বছরে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী যারা অপরাধী না তাদের উপরে যে টর্চার করা হয়েছে এবং অনেককে বাড়ি ছাড়া করা হয়েছে, আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থক তারা অনেকে বাড়ি ছাড়া হয়েছে, হাজার হাজার গায়েবী মামলা দেয়া হয়েছে। এবং একটা উদাহরণ দেয়াই যথেষ্ট যে সাকিব আল হাসান কানাডাতে খেলছেন অথচ ঢাকায় একটা হত্যা মামলায় তাকে আসামি করে সাকিবকে দল থেকে বাদ দিতে হবে, সে হত্যাকারী, সে ফ্যাসিস্ট বলে আপনাদের তৎকালীন উপদেষ্টা যে বয়ানগুলো দিয়েছিলেন সেই বয়ানগুলো কি ঠিক ছিল?
আওয়ামী লীগও তো এই দেশের নাগরিক, তাদেরও তো এই দেশে থাকার অধিকার রয়েছে। যারা অপরাধী তাদের বিচারের ব্যাপারে একবারের জন্য কেউ না বলেনি, যারা অপরাধী তাদের বিচার হবে। কিন্তু যারা নিরপরাধ সাধারণ আওয়ামী লীগের সমর্থক, কর্মী, নেতা, তারা কেন গত 1.5 বছরে নির্যাতনের শিকার হলো? তাদের উপরে কেন মব তৈরি করলেন? কেন ওই গাজীপুরে আকম মোজাম্মেলের বাড়িতে আপনারা মব নিয়ে গেলেন, হামলা করলেন এবং সেখানে আপনাদের নেতা, 2 নেতা হাসনাত এবং সার্জিস গিয়ে কর্মীদের উদ্দেশ্যে বললেন যে এর পর থেকে যদি কেউ মব মারানি বলে তাকেও, মনে আছে সেই ভিডিওটা? মনে আছে যে এভাবে বলছেন যে আমাদেরকে কেউ যদি এরপর থেকে মব মারানি বলে তাহলে তাকেও কি ইঙ্গিতটা বোঝা যায় না? মানে তাকেও খবর করে দিতে হবে। তার মানে যে মব করছে সেটাকে যদি মব বলা হয় তাহলে তাকেও আক্রমণের শিকার হতে হবে। গত 1.5 বছরে তো সেই রাম রাজত্ব কায়েম হয়েছে। সেই সময় কি আপনাদের মনে ছিল না যে যারা প্রফেসর ইউনূস সরকারের যারা ক্ষমতায় আছেন কিংবা ক্ষমতার মানে সুবাস যারা ভোগ করছেন তারাই শুধু বাংলাদেশের নাগরিক না, অন্যরাও যারা নির্যাতনের শিকার হচ্ছেন তারাও নাগরিক? আমার মনে হয় যে গত 1.5 বছরে ওই দৃষ্টান্তটা যদি স্থাপিত হতো তাহলে আজকে আপনাদের যে অসহায় বক্তব্য, সেই অসহায় বক্তব্যের পক্ষে বাংলাদেশের শতভাগ মানুষ সমর্থন নিয়ে এগিয়ে আসতো। কিন্তু দুঃখজনক হচ্ছে আগে আপনারা উদাহরণটা তৈরি করতে পারেননি। এখন যখন আপনারা আক্রান্ত হচ্ছেন তখন আপনারা নীতির এবং মৌলিক অধিকারের কথা বলছেন, যেটা অবশ্যই গ্রহণযোগ্য আপনাদের, এবং এটাও বলা যায় যে অবশ্যই গ্রহণযোগ্য মানে আপনাদের সেই অধিকার থাকার কথা। এদিকে এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতু, যাকে আমরা এবারের নির্বাচনে বেশ জামাতের মিছিল পর্যন্ত করতে দেখেছি এবং জামাতের মিছিলের লিড দিতেও দেখেছি, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট দিয়েছেন। সেখানেও তিনি ওই একই বক্তব্য দিয়েছেন। তার পোস্টটা দেখে নিন। সেখানে তিনি কি বলছেন তার বক্তব্যটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। এই যে অসাধারণ কথা, অসাধারণ বক্তব্য, এই বক্তব্যগুলো যদি আমরা গত 1.5 বছর শুনতে পাইতাম তাহলে আমাদের মনে হতো যে এই নতুন তরুণ সমাজ যারা রাজনীতিতে এসেছে সত্যিই তারা বাংলাদেশটাকে পরিবর্তন করে ফেলতে চায়। কিন্তু বাস্তবে কি তা আমরা দেখেছি? কি বলছেন তিনি? আমার আসনের যিনি এমপি হয়েছেন তাকে নিয়ে আমি কখনোই কথা বলিনি, নিজের মতো কাজ করে গেছি। আমি ওভারঅল বিএনপি নিয়ে বলছেন। বিএনপি নিয়ে কি বলছেন? কিন্তু উনি ভোটে জেতার পর কিভাবে জিতেছেন সেটা বাদ দিলাম, ভোট কেন্দ্রে রামদা কিভাবে চালানো হয়েছে সেটা না বলি। জেতার পর 55,000 ভোটার যারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন তাদেরকে জারদ সন্তান বলেছেন। আমি যতদূর জানি যারা ক্ষমতায় যায় তারা সকলের সরকার হয়। খুবই সুন্দর পয়েন্ট একটা, যারা ক্ষমতায় যায় তারা সকলের সরকার হয়। এটাই আইন, এটাই সংবিধান। কিন্তু এই উদ্ধত আচরণটা আমাকে মারাত্মক আহত করেছে। এই যে মাহমুদা মিতু বলছেন যারা সরকারে যায় তারা সকলের সরকার হয়। প্রফেসর ইউনূসকে নিয়ে আপনারা যে সরকারে গিয়েছিলেন সেই সরকার কি সকলের সরকার হয়েছিল, নাকি সেই সরকার একপাক্ষিক সরকার হয়েছে এবং নির্বাচন পর্যন্ত একপাক্ষিক নির্বাচন হয়েছে? আপনাদের তো সুযোগ ছিল সকলের সরকার হওয়ার, কিন্তু সকলের সরকার হতে পেরেছেন? নেলসন ম্যান্ডেলার মতো উদাহরণ তৈরি করতে পেরেছেন? পারেননি। তাহলে এখন যে আহাজারিটা করছেন সেই আহাজারিটা একটু দুর্বল হয়ে যাচ্ছে না? তিনি কি বলছেন? উনার এজন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। 5 আগস্টের পর লক্ষ লক্ষ বিএনপি জামাতে, দাঁড়িপাল্লা এবং শাপলাকলিতে ভোট দিয়েছে। এর প্রধান কারণ ছিল বিএনপির আচরণ। 5 আগস্টের পর লক্ষ লক্ষ বিএনপি জামাতের দাঁড়িপাল্লা এবং শাপলাকলিতে ভোট দিয়েছে। তিনি বলছেন যে বিএনপির লোকজন জামাতের দাঁড়িপাল্লা এবং শাপলাকলিতে ভোট দিয়েছে। তাহলে বিএনপি কিভাবে 209টা আসন পেল? সেটাও তো একটা বড় বিষয়। নাকি বিএনপির ভোট দিয়েই জামাতের ভোট 32% করে দিয়েছে, সেটা বলতে চাইছেন। এখানে বলছেন এমনিতেই বিএনপির গ্রুপিংয়ে ও বিএনপির অনেক ক্ষতি হয়েছে। উনি বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন কি করে আমার জানা নাই। জেতার পর মানুষের উচিত সেজদায় পড়ে থাকা, আল্লাহর শুকরিয়া করা, কিন্তু ভোটে জিতেই বললেন যারা দাঁড়িপাল্লায় ভোট দিছে তারা জারদ সন্তান। আমি নিজেও দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি, আমাকেও আপনি জারদ সন্তান বললেন। কাঠালিয়া রাজাপুরের হাজার হাজার মানুষ যদি স্লোগান দেয় তুমি কে আমি কে, জারদ সন্তান
দেন না স্লোগান, সমস্যা কি? রাজাকার রাজাকার স্লোগান তো দিয়েছিলেন, এবারে এটা দিলে আর খুব বেশি ক্ষতি হবে না। নিতে পারবেন তো? তিনি বলছেন নিতে পারবেন তো? রাজনীতি হলো সেই 55,000 ভোটকে ভাগিয়ে নিজের পক্ষে নিয়ে আসা। তিনি বলছেন যে 55,000 ভোট আপনার বিপক্ষে গিয়েছে, সেই 55,000 ভোটকে আপনার পক্ষে নিয়ে আসা, এটাই হচ্ছে রাজনীতি। এই রাজনীতি করা উচিত ছিল। তিনি বলছেন হাসনাত বলেছে শুনেননি, যারা আমাকে ভোট দেয়নি আমি এমন কাজ করব আগামীতে তারা খুশি মনে ভোট দিবে। আফসোস, আপনারা হাসিনার চেয়েও ভয়ঙ্কর রাজনীতিতে নেমেছেন। এই আমরা জুলাই এনেছি, এই আমরা আপনাদের রাজনীতির পথ তৈরি করার সহযাত্রী ছিলাম। ক্ষমতা পেয়ে উদ্ধত হইলে আল্লাহর আরশ কেঁপে উঠবে, তাতে ধ্বংস হবেন। 2 দিনে যে তাণ্ডব শুরু হলো এটা ভয়ানক। এই যে আরতি, ডাক্তার মাহমুদার যে আরতি, এই আরতিটা অবশ্যই গ্রহণযোগ্য, এই আরতিটা পজিটিভ, এবং তিনি বিএনপির প্রতি যে বার্তাটা দিচ্ছেন সেই বার্তাটাও পজিটিভ। বিএনপির উচিত সবার সরকার হওয়া, এবং আশা করি বিএনপি সেটা করবে, বিএনপি সেটা করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রফেসর ইউনূসের সরকার কি সবার সরকার ছিল? প্রফেসর ইউনূস কি সবার প্রধান উপদেষ্টা হতে পেরেছেন, কিংবা হতে পেরেছেন না, হতে চেয়েছেন? এনসিপি আপনারা কি সবার বাংলাদেশ করতে চেয়েছেন, নাকি কবর রচনা করতে চেয়েছেন? মুজিববাদের একটা আদর্শের কবর রচনা করতে চেয়েছেন। তার মানে হচ্ছে যে আপনাদের চোখে শেখ হাসিনা কিংবা তার মন্ত্রিপরিষদের গুটি কয়েক সদস্য তারা দোষী না, আপনাদের চোখে যারা মুজিববাদী রাজনীতি করে তারা সবাই হচ্ছে ক্রিমিনাল, এবং আপনাদের অনুচ্চারিত শব্দ তারা সবাই জারদ সন্তান। এখানে আপনি অভিযোগ করছেন যে তিনি উচ্চারণ করেছেন এটা, আর আপনাদের অনুচ্চারিত শব্দ ছিল গত 1.5 বছরের আপনাদের সমস্ত কর্মকাণ্ড ছিল হচ্ছে মুজিববাদী আদর্শকে কবর দেয়া। এই যে কবর দেওয়ার রাজনীতি, আবার আপনি এখন যখন বিপদে পড়েছেন তখন আপনি বলছেন সরকার হওয়ার কথা সবার। অবশ্যই উচিত, বিএনপির এখনও বলছি, 1000 বার বলবো, এবং বিএনপি কোনো ভুল করলে সেই সমালোচনা 1000 বার করব। কিন্তু বিএনপিকে যখন আপনি বলছেন তখন একটু, আপনি যখন কারো দিকে একটা আঙ্গুল তুলবেন তখন মনে রাখতে হবে যে বাকি 4টা আঙ্গুল আপনার দিকে থাকে, বাকি 4টা আঙ্গুল আপনার দিকে থেকে প্রশ্ন করে যে আপনি যে আহাজারি এখন করছেন, সেই আহাজারি গত 1.5 বছর যারা করেছে তাদের বক্তব্যগুলো কি এতটুকু মগজের মধ্যে ঢুকেছিল আপনাদের? তাদের কথা কি একবারও ভেবেছেন, নাকি তাদের কবর রচনা করতে চেয়েছিলেন? বিএনপি এখনও শপথ নেয়নি। যে পরিস্থিতি তৈরি হয়েছে সেগুলো খুবই বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় ঘটেছে। শপথ নেওয়ার পরে সেই ঘটনা আরও বাড়তে পারে, আমরা প্রত্যাশা করব যেন না বাড়ে, যেন সবার বাংলাদেশ হয়। কিন্তু বারবার একই প্রশ্ন, ওই যে ভিডিওটা দেখালাম সেখানে বলা হচ্ছে যে বিএনপির লোকজনই কি শুধু দেশে থাকবে, অন্যরা জামাত এনসিপির লোকজন দেশে থাকবে না? অবশ্যই থাকবে, 100 বার থাকবে, 1000 বার থাকবে, 1 কোটি বার থাকবে, থাকা উচিত, এবং বিএনপির সেই রাজনীতি করা উচিত। কিন্তু ওই প্রশ্নটা আবারও করেই শেষ করতে চায়, আপনারা কি গত 1.5 বছরে সেই উদাহরণ তৈরি করেছিলেন? এই বাংলাদেশটা তো যারা সাধারণ আওয়ামী লীগের সমর্থক ছিলেন, যারা গত 1.5 বছরে বাড়ি ছাড়া হয়েছেন, তাদেরও তো বাংলাদেশ। তাদের কবর রচনা করতে তো আপনারাই চেয়েছিলেন, একটা আদর্শের কবর রচনা করতে চেয়েছিলেন। যখন নির্বাচনে ব্যর্থ হলেন, সেই কবর রচনা করার বিরুদ্ধে মানুষ ভোট দিল, তখন আপনাদের এই আহাজারিগুলো অনেকের কাছে হাস্যকর মনে হবে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে হাস্যকর না। আমার কাছে এগুলো হৃদয়ে লাগার মতো। এই আহাজারি কেউ যেন, বাংলাদেশের কোনো নাগরিক যেন না করে, সেই প্রত্যাশা আমরা করতে চাই। কিন্তু উদাহরণটা সবার তৈরি করতে হবে। উদাহরণটা তারেক রহমানের চাইতে আরও অনেক 100 গুণ বেশি তৈরি করার স্কোপ ছিল প্রফেসর ইউনূসের এবং তার সরকারের, কিন্তু তারা সবার সরকার হতে পারেনি, তারা একটা পক্ষের সরকার হয়েছে। বাংলাদেশে 33টি নিবন্ধিত রাজনৈতিক দলকে বাদ দিয়ে মাত্র 25টি রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যমত্যের যে নাটক করা হয়েছে, সেই নাটক কোনোভাবেই সবার বাংলাদেশের উদাহরণ তৈরি করে না। সবার বাংলাদেশের উদাহরণ তৈরি করা উচিত ছিল। সেই ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পেত যদি 33টি রাজনৈতিক দলকে না বাদ দিয়ে একটি রাজনৈতিক দলকে বাদ দিয়ে আপনারা কাজ করতেন, তাহলে আপনাদের একটা ইস্যু থাকতো বলার যে আওয়ামী লীগকে পরাজিত করেছি, আওয়ামী লীগকে আমি ডাকবো কেন? কিন্তু বাকি 32টা দল কি অপরাধ করলো? তাদেরও তো বাংলাদেশ,
তাদেরও তো বাংলাদেশ ছিল। আর আওয়ামী লীগের আদর্শে যারা, বঙ্গবন্ধুর আদর্শে কিংবা মুক্তিযুদ্ধের আদর্শে যারা বিশ্বাস করে, তাদেরও তো বাংলাদেশ। সারা দেশে যে মুক্তিযুদ্ধের এত এত ভাস্কর্য ভেঙে ফেলে দেয়া হলো, বঙ্গবন্ধুর এত ভাস্কর্য ভেঙে ফেলে দেয়া হলো, সারা দেশে মুক্তিযোদ্ধাদের যে জুতার মালা গলায় দেয়া হলো, বাউলকে আক্রমণ করা হলো, তাদের বাংলাদেশ না? সারা দেশে যে শতাধিক মাজার ভেঙে দেয়া হলো, নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়া হলো, প্রথম আলো, ডেইলি স্টার পুড়িয়ে জ্বালিয়ে দেয়া হলো, ছায়ানট আক্রমণ করা হলো, উদিচি আক্রমণ করা হলো, তখন আপনাদের খেয়াল ছিল না যে তাদেরও বাংলাদেশ? তখন ভুলে গিয়েছিলেন না? এখন যখন আপনারা আঘাতপ্রাপ্ত হচ্ছেন, তখন মনে হচ্ছে, খুব করে বলতে ইচ্ছা করছে যে বাংলাদেশটা তো সবার হওয়া উচিত। অবশ্যই বাংলাদেশটা 1 কোটি বার হলেও সবার হওয়া উচিত, একবারের জন্যও কোনো একটা পক্ষের হওয়া উচিত না। এবং আমাদের প্রত্যাশা শেষবেলায় বিএনপির প্রতি যে বাংলাদেশটা সবার করবে তারা, এবং করতে সফল হবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।